তানহা মিমের সাথে মিলে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে পৌঁছে গেছে। মিম তানহাকে বলে, আপু, এরপর যেই ট্রেন আসবে সেটাই চেপে তুই অনেক দূরে কোথাও চলে যা। তানহা বলে, কিন্তু আমি যাব কোথায়? আর সেখানে গিয়ে কোথায় থাকব? মিম বিরক্তিসূচক ভঙ্গিতে বলে, আরে আগে এখান থেকে পালা। তারপরে কি করবি সেটা পরে ভাবিস। বলেই তানহাকে মানানোর চেষ্টা করে। এর মাঝে ট্রেন চলে আসতেই মিম তানহাকে বলে, দ্রুত ট্রেনে উঠে পড়। তানহা বুঝতে পারছিল না কি বলবে। মিম তানহাকে চুপ দেখে বলে, এমন চুপ আছিস কেন তুই? ট্রেনে উঠে পড়। তানহা বলে, আমার কেমন জানি মনটা কুইকুই করছে। ট্রেনে ওঠাটা কি ঠিক হবে? কেন ঠিক হবে না? আমি বুঝতে পারছি না। কি করব? কোথায় যাব? আমার হাতে তো একটা কানাকড়িও নেই। তুই চুপচাপ চলে যা তো। না হলে ওই রাক্ষসটাকে তোকে বিয়ে করতে হবে। তানহা তবুও নিজেকে মানাতে পারছিল না। এর মাঝে তার মনে হঠাৎ করে একটা চিন্তা ভেসে ওঠে। সবসময় আমরা চোখে যা দেখি সেটাই কি সত্য হয়? এর বাইরেও তো অনেক কিছু হতে পারে। তাছাড়া শাহনওয়াজ তানহাকে বলেছিল তার উপর ভরসা রাখতে। এসব মনে করে তানহা বলে ওঠে, আমার মনে হয় আমার একবার মিস্টার শাহনওয়াজের সাথে কথা বলা উচিত। ওনার কাছে জানতে চাওয়া উচিত ওই লোকগুলোকে উনি কেন মারলেন। তুই কি পাগল হয়ে গেছিস আপু? নিজের চোখের ওই লোকটার এত ভয়ানক রূপ দেখার পরেও তুই কিভাবে এই কথা বলছিস বল তো? আমরা সবসময় যা চোখে দেখি তার বাইরেও তো কিছু সত্য থাকতে পারে। আমাকে সবটা জানতে হবে। বলেই তানহা রেল স্টেশন থেকে বের হবার জন্য সামনের দিকে পা বাড়ায়। গভীর রাত হওয়ায় তখন খুব একটা ভিড় ছিল না। মিম আশেপাশে তাকিয়ে দেখে নেয় কোনো সিসিটিভি আছে কিনা। নেই দেখে সে খানিকটা নিশ্চিন্ত হয়। মনে করে আফনান সিদ্দিকীর বলা কথা, আজ যে করেই হোক তাকে তানহাকে শাহনওয়াজ সিদ্দিকীর জীবন থেকে দূরে পাঠাতে হবে। এর বিনিময়ে আফনান সিদ্দিকী মিমকে অনেক অর্থ দেয়ার, এমনকি তাকে নিজের জীবনসঙ্গী করারও প্রতিশ্রুতি দিয়েছে। এই সুবর্ণ সুযোগ মিম কিছুতেই হাতছাড়া করতে চায় না। তাই সে তানহার হাত টেনে ধরল। তানহা বলে উঠল, কি হলো মিম? আমায় আটকাচ্ছিস কেন? মিম বলে ওঠে, এদিকে আয় আপু, তোর সাথে জরুরি কথা আছে। আবার কি বলবি? এদিকে আয় না। বলেই তানহাকে নিয়ে রেল স্টেশনের কিছুটা সামনে এগিয়ে যায় মিম। তানহা মিমকে বলে, আমাকে এখানে কেন নিয়ে এলি? কি বলবি বল জলদি। এর মাঝে ট্রেনের হুইসেল দেয়। মিম বুঝতে পারে ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে। সে তানহাকে শক্ত করে জড়িয়ে ধরে। অতঃপর বলে, আমি জানি সারাটা জীবন আমি তোকে অনেক কষ্ট দিয়েছি। আম্মুর সাথে মিলে সবসময় তোর উপর অত্যাচার করেছি। এসবের কোনো ক্ষমা হয় না সেটাও আমি জানি। হ্যাঁ, কিন্তু তুই এসব কেন বলছিস? আমি জীবনে তোর সাথে অনেক খারাপ কিছু করেছি আপু, কিন্তু আজ নিজের স্বার্থে তোর সাথে আরও খারাপ কিছু করতে হবে। মানে? তুই তো জানিস আমি সবসময় ধনী জীবনের স্বপ্ন দেখতাম। তোর বোন হয়ে থেকে হয়তো আমার জীবনে কিছুটা সচ্ছলতা আসত, কিন্তু আমার নিজের সাম্রাজ্য হওয়া হতো না। আর তাই যাতে আমার রাস্তা একদম ক্লিয়ার হয়, তাই এটা আমায় করতেই হবে। আমার সব অন্যায় তো আগেও তুই ক্ষমা করেছিস, পারলে আজকেরটাও ক্ষমা করিস। ওপারে ভালো থাকিস আপু। বলেই মিম সজোরে ধাক্কা দেয় তানহাকে। তানহাকে অবিশ্বাস্য চোখে তাকায়। সে একদম রেললাইনে পড়ে যায়। আর ট্রেনটা দ্রুত চলতে শুরু করে। তানহা নিজের বিস্ময় কাটিয়ে উঠে দাঁড়াবে তার আগেই ট্রেনটা এসে তাকে পিষে দিয়ে যায়। তানহার আর্তনাদে পুরো আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। মিম দ্রুত রেল স্টেশন থেকে বেরিয়ে যায়। রেল স্টেশনের বাইরে এসে বলে, তানহার চ্যাপ্টার ক্লোজ। এবার আমাকে আফনানের সাথে দ্রুত যোগাযোগ করতে হবে। আপাতত কিছুদিন আমায় আত্মগোপনে থাকতাম হবে। বলেই সে নিজের ফোন বের করে আফনানকে কল করে। শাহনওয়াজ সিদ্দিকী যখন নিজের কাজ শেষ করে সিদ্দিকী ম্যানশনে ফিরে জানতে পারে তানহা এখানে উপস্থিত নেই, তখন সে ভীষণ রেগে যায়। নিজের ঠিক করে রাখা গার্ডদের উদ্দেশ্যে বলে, তোমরা আমার কথার অমান্য করলে কোনো সাহসে? তোমাদের আমি বলেছিলাম না তানহার উপর নজর রাখতে? ও যেন তোমাদের চোখের আড়াল না হয়। তাহলে কিভাবে তোমরা ওকে এভাবে যেতে দিলে? সবগুলো গার্ডস মাথা নিচু করে নেয়।
শাহনওয়াজ বলে, যদি আজ আমার তানহার কিছু হয় তাহলে তোমাদের কাউকে আমি ছাড়ব না। এরপর সে ক্ষিপ্ত দৃষ্টিতে মর্জিনা বেগমের দিকে এগিয়ে গিয়ে বলেন, আপনার মেয়ে তানহাকে নিয়ে কোথায় গেছে? ভালোই ভালোই বলুন, নয়তো। বিশ্বাস করো বাবা, আমি এসব ব্যাপারে কিছু জানি না। তোমার খোঁজ করতেই তো তানহা বেরিয়ে গেল আর মিম ওকে সঙ্গ দিতে গেল। তানহা তো নিজের ফোন নিয়ে যায়নি। আপনার মেয়ে তো নিয়ে গেছে। তো আপনার মেয়েকে একটা ফোন করুন। মর্জিনা বেগম মিমের নাম্বার ডায়াল করে কল করে, কিন্তু ফোনটা সুইচ স্টপ দেখায়। শাহনওয়াজ ক্ষোভে ফেটে পড়ছিল। আকবর এগিয়ে এসে বলে, আপনি চিন্তা করবেন না বস, আমি ওনার লোকেশন ট্র্যাক করার ব্যবস্থা করছি। যত দ্রুত সম্ভব তানহা ম্যামকে খুঁজে বের করব আমি। ওনার কোনো ক্ষতি হতে দেব না। এদিকে মর্জিনা বেগম ভাবেন, এই মিমটা কোথায় গেল এভাবে? আমাকে তো কিনা বলল না। না জানি কোনো বিপদ আসে আর আমি সেই বিপদে ফেসে যাই। তানহার কিছু হয়ে গেলে তো এই শাহনওয়াজ সিদ্দিকী আমায় ছিঁড়ে খাবে। নতুন দিনের আগমন ঘটেছে চট্টগ্রামে। কিন্তু শাহনওয়াজের জীবনে যেন ঘোর অমানিসার আগমন ঘটেছে। কাল রাত থেকে এখনও অবধি তানহার কোনো খোঁজ নেই। শাহনওয়াজ সিদ্দিকীর আদেশে আকবর শহরের প্রতি কোনায় কোনায় তানহাকে খুঁজে চলেছে। মিমের লাস্ট লোকেশন বলছে বন্দর এলাকায়। কিন্তু এরপর আর কোনো খোঁজ নেই তাদের। শাহনওয়াজ বুঝতে পারে না কি হয়েছে। এর মাঝে আকবর বিমর্ষ ও নতজানু ভঙ্গিতে শাহনওয়াজের সামনে এসে দাঁড়ায়। শাহনওয়াজ আকবরকে এভাবে দেখে ভ্রুকুচকে বলে, কি হয়েছে আকবর? তোমায় এমন লাগছে কেন? ইজ এভরিথিং ওকে? আকবর দীর্ঘশ্বাস ফেলে বলে, জানি না স্যার, আপনাকে সংবাদটা কিভাবে দেব। তানহার খোঁজ পেয়েছ তুমি? কোথায় ও? ওকে এক্ষুনি আমার সামনে নিয়ে এসো। তারপর ওকে আমি বোঝাচ্ছি পালানোর শাস্তি কি হতে পারে। আকবরের গলার স্বর ভেঙে আসে। কাকে শাস্তি দেবেন আপনি স্যার? শাস্তি দেওয়ার জন্য মানুষটাকে তো থাকতে হবে। মানে? এসব কি হেয়ালিপনা করছো তুমি? যা বলার স্পষ্ট করে বলো। আপনাকে এক্ষুনি আমার সাথে চট্টগ্রাম মেডিকেলের মর্গে যেতে হবে। শাহনওয়াজ বিস্ফোরিত স্বরে বলে, মর্গে? গতরাতে রেললাইনে একটি মেয়ের মৃত্যু হয়েছে ট্রেনে কাটা পড়ে। তার দেহ সম্পূর্ণ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। তবে পোশাক আশাক ও খণ্ডিত অংশ দেখে আমরা শনাক্ত করেছি যে ওটাই তানহা ম্যাম। শাহনওয়াজ চিৎকার করে বলে ওঠে, না, এটা হতে পারে না। মিথ্যা বলছো তুমি। আমার তানহার কিছু হতে পারে না। শাহনওয়াজ এসে উপস্থিত হয়েছে চট্টগ্রাম মেডিকেলে কলেজের মর্গের সামনে। তবে এখনও সে বিশ্বাস করতে নারাজ যে তানহা আর বেঁচে নেই। নিজের সামনে দাঁড়ানো আকবরের উদ্দেশ্যে সে বলে, তোমাদের কাছে নিশ্চয়ই কোনো ভুল খবর আছে। আমার তানহার কিছুই হতে পারে না। আমি নিশ্চিত আমার তানহা একদম সহি সালামত আছে। আকবর দীর্ঘশ্বাস ফেলে বলে, এটা সত্য হলে আমার থেকে খুশি আর কেউ হবে না স্যার। কিন্তু আমি নিজেও বুঝতে পারছি না কোনটা সত্য আর কোনটা মিথ্যা। শাহনওয়াজ বলে, আমি বলে দিচ্ছি, যদি আমার তানহার কিছু হয়ে যায় তাহলে আমি কাউকে ক্ষমা করব না, সবাইকে আমি দেখে নেব। আমার তানহার এই পরিণতির জন্য যারা দায়ী থাকে তাদের কাউকে আমি ভালো থাকতে দেব না। তাদের সবাইকে আমি তাদের অপকর্মের জন্য উপযুক্ত শাস্তি দেব। এর মাঝে হাসপাতালের একজন কর্মকর্তা এসে বলে, আপনারা কি মিস তানহার বাড়ির লোক? শাহনওয়াজ এগিয়ে এসে বলে, হ্যাঁ, আমি তানহার হবু বর। গতকালকে ওর সাথে আমার বিয়ে হবার কথা ছিল। মাঝখান থেকে কোথা থেকে কি হয়ে গেল আর আমার এখনও মনে হয় আমার তানহার কিছু হয়নি। তবুও দেখুন, গতকাল রাতে রেল স্টেশন থেকে এই লাশটা আনা হয়েছিল। খুব বাজেভাবে ট্রেনে কাটা পড়েছে তার। চেহারা দেখে চেনার উপায় নেই, তবে পোশাক এর সাথে মিল পাওয়া গেছে। আপনার ওখান থেকে যেই লোক এসেছিল সে পোশাক দেখেই শনাক্ত করেছে যে এটাই তানহা। ওনার পরনে বিয়ের বেনারসি শাড়ি ছিল। এখন আপনি একবার লাশটা যদি দেখে শনাক্ত করতেন তাহলে ভালো হতো। শাহনওয়াজ সিদ্দিকী বলে ওঠে, ওই বিয়ের লাল বেনারসি শাড়িটা আমি ওকে কিনে দিয়েছিলাম। আমি দেখলে নিশ্চয়ই তাই চিনতে পারব। আপনি শুধু আমাকে একবার দেখার ব্যবস্থা করে দিন। ঠিক আছে, এসে দেখে যান। বলেই লোকটা তাকে মর্গে প্রবেশ করতে আহ্বান জানায়।
শাহনওয়াজ পা বাড়ায়, তবে এখনও তার স্থির বিশ্বাস তানহার কিছু হয়নি। তার তানহা একদম ঠিক আছে। শাহনওয়াজ মর্গের ভেতর ঢোকে। বুকের ভেতর এক অদ্ভুত কম্পন অনুভব করে সে। তার মন বারবার বলছে তানহা ঠিক আছে, তবুও এই শীতল ব্যবসা পরিবেশ আর লাশের গন্ধ তার স্থির বিশ্বাসকে নড়িয়ে দেয়। একটা সাদা কাপড় দিয়ে ঢাকা লাশ রাখা আছে একটি ট্রলির উপর। তার মনে হয় ওটা নিশ্চয়ই অন্য কারো লাশ। তার তানহা ওখানে নেই। মর্গ অফিসার পাশে দাঁড়িয়ে থাকে। আর শাহনওয়াজ ধীরে ধীরে লাশটির কাছে এগিয়ে যায়। তার পা যেন আর চলতে চাইছে না। যখন সে ট্রলির কাছে পৌঁছায় তার হাত কাঁপতে থাকে। সে ধীরে ধীরে সাদা কাপড়টি সরাতে শুরু করে। প্রথমটা সে শুধু একটি লাল শাড়ির অংশ দেখতে পায়। তার চোখ ভিজে আসে। সে আর কিছু দেখতে চায় না, কিন্তু তার মন তাকে বলে পুরোটা দেখো। এখনও আশা আছে, এখনও তানহা বেঁচে থাকতে পারে। সে কাপা হাতে সম্পূর্ণ কাপড়টি সরিয়ে ফেলে। কিন্তু লাশটির দিকে তাকাতেই তার পৃথিবীটা যেন থমকে যায়। তার সামনে যা আছে তা কোনো মানুষের অবয়ব নয়। শরীরটা বিকৃত, ছিন্নভিন্ন, মুখটা বোঝার উপায় নেই। শাহনওয়াজের শরীর জমে যায়। তার জ্ঞান হারানোর উপক্রম হয়। কিন্তু তার চোখ আটকে যায় সেই লাল বেনারসি শাড়িটার দিকে। শাড়িটা দেখে তার মনে পড়ে সে নিজে হাতে তানহাকে এই শাড়িটি বেছে দিয়েছিল। আজ সেই শাড়িটা রক্তে রাঙানো, ছেঁড়া, নোংরা। শাহনওয়াজের বুকে তীব্র একটা কষ্ট অনুভব হয়। সে মাথা ঘুরিয়ে নেয়, চোখ থেকে জলের ধারা নেমে আসে। শাহনওয়াজ আর কোনো কথা বলতে পারে না। সে শুধু তার মাথার উপর হাত দিয়ে ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। তার বিশ্বাস, তার আশা, তার স্বপ্ন সবকিছু মুহূর্তে ভেঙে যায়। সে মাটিতে বসে পড়ে আর চিৎকার করে কাঁদতে শুরু করে। আকবর বাইরে থেকে দেখতে পায় শাহনওয়াজের এই অবস্থা। সে ছুটে আসে আর তাকে ধরে তোলে। সে বলে, স্যার, নিজেকে সামলান। আমি জানি এটা কঠিন, কিন্তু আপনাকে শক্ত হতে হবে। শাহনওয়াজ আকবরের হাতটা ধরে বলে, আমার তানহা আর নেই। আমার সবকিছু, আমার স্বপ্ন, আমার ভালোবাসা সব শেষ হয়ে গেল। আমি কাকে নিয়ে বাঁচব? কেন এমন হল? কেন? আমার তানহার কি দোষ ছিল? ও তো কারোর কোনো ক্ষতি করেনি। কেন ওর সাথে এমন হল? আকবর তাকে বুকে জড়িয়ে নিয়ে বলে, স্যার, শান্ত হন। শান্ত হন। এখন আর কোনো লাভ নেই। আপনাকে শক্ত হতে হবে। শাহনওয়াজ আকবরের কাঁধে মাথা রেখে কাঁদতে থাকে। তার কাঁধে মাথা রেখে সে বলে, আমি ওকে বলেছিলাম আমাদের বিয়ে হবে। আমাদের একটি সুন্দর জীবন হবে। কিন্তু কে জানত আমাদের জীবন এমনভাবে শেষ হবে? আমি ওর জন্য একটা সুন্দর জীবন তৈরি করতে চেয়েছিলাম, আর দেখো, ওকে এমনভাবে মরতে হলো। আমি ওদের কাউকে ছাড়ব না। যারা এর জন্য দায়ী তাদের আমি শেষ করে দেব। আমি শপথ করছি, আমি ওদের খুঁজে বের করব আর উপযুক্ত শাস্তি দেব। আকবর তাকে বোঝায়, শান্ত হন স্যার। প্রতিশোধ নিতে হলে আপনাকে বাঁচতে হবে। আপনাকে শক্তিশালী হতে হবে। প্রতিশোধের আগুন আপনার ভেতরে জ্বলছে, কিন্তু সেই আগুনকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। এখন আমাদের তানহা ম্যামের জানাজা। শাহনওয়াজ চোখের জল মুছে আকবরের মুখের দিকে তাকায়। তার চোখ লাল, শরীর কাঁপছে। সে বলে, হ্যাঁ, তুমি ঠিক বলেছ। আমি ওদের খুঁজে বের করব। আমার ভালোবাসার এই পরিণতির জন্য যারা দায়ী তাদের আমি শেষ করে দেব। শাহনওয়াজের চোখে প্রতিশোধের আগুন জ্বলে। তার মনের মধ্যে একটি চিন্তা, যে করেই হোক তাকে তানহার মৃত্যুর প্রতিশোধ নিতে হবে। তার মনে হয় তানহার মৃত্যুর জন্য সে নিজেই দায়ী। সে যদি তানহাকে একা ছেড়ে না যেত তাহলে হয়তো এমনটা হতো না। এই অপরাধবোধ তার মনকে আরও যন্ত্রণা দেয়। সে উঠে দাঁড়ায়, তার মুখটা শক্ত হয়ে যায়। আকবর বুঝতে পারে এভাবে বেশিক্ষণ থাকলে শাহনওয়াজ নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে, তাই সে শাহনওয়াজকে টেনে বাইরে নিয়ে আসে। কিন্তু বাইরে এসে শাহনওয়াজ নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। বাইরে এসেই আশেপাশে থাকা ট্রলি, টবসহ অন্যান্য জিনিসপত্র ছোড়াছুড়ি করতে থাকে, যা দেখে আশেপাশের অনেক মানুষ ভয়ে পালিয়ে যায়। শাহনওয়াজ ডুকরে উঠে বলে, তানহা, আমার তানহা কেন আমায় এভাবে ছেড়ে চলে গেল? আমার জীবনে কি একটুও সুখ লেখা নেই? শাহনওয়াজের চোখের সামনে তানহার প্রতিচ্ছবি ভেসে উঠতেই সে আরও বেশি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে।
এমন সময় সে নিজের সামনে তানহাকে দেখতে পায়। অবাক হয়ে বলে, তানহা তুমি? তানহা হেসে বলে, হ্যাঁ আমি। তুমি কেন আমার ছেড়ে চলে গেলে? আমার ভালোবাসার কি কোনো দাম নেই তোমার কাছে? কে বলল আমি চলে গেছি? আমি তো আপনার পাশেই আছি। মনের চোখ দিয়ে খুঁজলেই আমাকে পেয়ে যাবেন। তার মানে সত্যি তোমার কিছু? ধীরে ধীরে তানহার প্রতিচ্ছবি অদৃশ্য হয়। শাহনওয়াজ ক্রোধে একটা টব নিয়ে ছুঁড়ে ফেলতে যাবে এমন সময় এক নারী কণ্ঠ বলে ওঠে, হচ্ছেটা কি এখানে? এটা একটা হাসপাতাল, কোনো চিড়িয়াখানা নয়। শাহনওয়াজ কণ্ঠটা শুনে থমকে যায়। অবাক হয়ে পেছনে ফিরে তাকাতে তার বিস্ময় দ্বিগুণ হয়। নারীটি এগিয়ে এসে বলে, এসব ভাঙচুর করছেন কেন এখানে? তুমি? আমি গাইনোকোলজিস্ট ডক্টর সোহিনী চৌধুরী। শাহনওয়াজ আরও বেশি অবাক হয়ে যায়। আচমকা সোহিনী চৌধুরীকে জড়িয়ে ধরে বলে, তুমি তানহা, আমার তানহা। আমি জানতাম তুমি আমায় ছেড়ে কোথাও যেতে পারো না।